দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু নির্বাচনকে নিয়ে ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। এর মধ্যে আপনারা জানেন 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচনের ভোটাভুটি চলছে, নির্বাচনের প্রচারণা। 28টি পদে 470 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে লড়ছেন মোট 45 জন। সেই 45 জনের মধ্যে 5 জন আজ আমাদের সঙ্গে আছেন এই ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে। শুরুতেই তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আপনার সঙ্গে। আমার হাতের বাঁ দিকে আছেন জান্নাতি বুলবুল, সম্মিলিত ছাত্র ঐক্যর প্যানেল থেকে তিনি ভিপি পদে নির্বাচন করছেন। এরপর আমার ডান দিকে শুরুতেই আছেন শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন ভিপি পদে। আমার বাঁ দিকে তারপর আছেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে তিনি ভিপি পদে লড়ছেন। এবং ইয়াসিন আরাফাত আছেন আমার হাতের ডান দিকে, সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করছেন। এবং আমার হাতের বায়ে সবশেষ মোহাম্মদ নাঈম হাসান হৃদয়, অপরাজয় 71, অদম্য 24 প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করছেন। শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান। আমরা শুরুতেই যেতে যাব জান্নাতি বুলবুলের কাছে, সম্মিলিত ছাত্র ঐক্যের যিনি ভিপি পদে লড়ছেন তার কাছ থেকে। এই যে প্রচারণার বেশ কয়েকদিন তো পার হচ্ছে, নির্বাচনী প্রচারণায় আপনারা আছেন, কি কারণে আপনাকে ভোট দেবে শিক্ষার্থীরা এবং কেন আপনি অন্য প্রার্থীদের থেকে আলাদা, এটা তো অবশ্যই বলবেন। এবং একই সঙ্গে বলবেন যে এখন পর্যন্ত চ্যালেঞ্জেসগুলো কি দেখছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা কতটুকু নিশ্চিত হয়েছে এবং আরও কি প্রয়োজন। 3 মিনিট। ধন্যবাদ। আসলে আপনার প্রথম প্রশ্নে আসি যে আমাকে কি কারণে আসলে শিক্ষার্থীরা আলাদা ভেবে ভোট দিবে। প্রথমত আমি বলতে চাই আমি আসলে দলীয় প্রভাবমুক্ত একটা ক্লিন ইমেজের প্রার্থী। সেক্ষেত্রে আমি একদম সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসছি। তো সেখানে আমি আসলে দেখেছি শিক্ষার্থীদের সমস্যাগুলো আমি নিজে ফেস করে আসছি। সো আমি আসলে শিক্ষার্থীদের সমস্যাগুলো যেভাবে ফিল করব, স্পেশালি নারী শিক্ষার্থীদের ব্যাপারগুলো, সেখানে আসলে অন্য শিক্ষার্থীরা কিভাবে দিবে আমি আসলে বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে আমি এটা অনেক বেশি ক্লারিফাই করতে পারবো। যেমন আমি দেখেছি যে নারী শিক্ষার্থীদের আসলে কিভাবে হেনস্থা করা হয়। স্পেশালি আমি যখন দেখি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তাদের পোশাক নিয়ে হেনস্থা করে, সেক্ষেত্রে তাদের আসলে কিভাবে জাজমেন্টাল ভাবে আমি তাদেরকে উপস্থাপন হতে দেখেছি। আসলে আমি এটা খুব খারাপভাবেই মানে খুব দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে শিক্ষকরা সহ তাদেরকে হ্যারাস করে তাদের পোশাকের কারণে। তারপরে দেখেছি যে ক্যাম্পাসে ভবঘুরে, তারপর রিক্সাওয়ালা, পাগল, এরা পর্যন্ত নারী শিক্ষার্থীদের হ্যারাস করে। আমি নিজেও এগুলো শিকার হয়েছি। তো এক্ষেত্রে আসলে প্রশাসন আমি আলাদাভাবে কোনো স্পেশালি ভূমিকা নিতে দেখি নাই। তো আমি আরও দেখছি যে আমরা নারী শিক্ষার্থীরা এক হল থেকে আরেক হলে যেতে পারি না। ইভেন আমি আমার হলেই তালাবদ্ধ থাকি, যে রাত 12টা 2টার পরে আমার হলে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আমাকে তালাবদ্ধ করে রাখা হয়। এগুলো আসলে আমি ভালোভাবে নিচ্ছি না। এগুলো আসলে কাজ করার অনেক বিষয় আছে। তারপরে আমি দেখেছি যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপারটা, আমাদের আসলে ক্যাম্পাসের ভিতরে যদি আমাদের কোনো প্রয়োজনীয় ওষুধ নিতে হয় তাহলে যাইতে হয় শাহবাগ অথবা নীলক্ষেত। তো আমাদের ক্যাম্পাসের আশেপাশে মানে ক্যাম্পাসের মধ্যে কোনো ফার্মেসি আমি দেখি না। তারপরে তো স্বাস্থ্য সেবার যে আমাদের যে মেডিকেল সার্ভিস আছে সেটার অবস্থা তো খুবই খারাপ, এটা তো আসলে বলার কিছু নেই। তারপরে তো আছে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের কথা বলি, সেটা সাফারিংস তো বহু যুগ ধরে চলে আসছে, এখানে কোনো উন্নতি আমি দেখতেছি না। তারপরে আমি বলবো যে একাডেমিক দিকে যদি আমি ভাবি তাহলে আমি দেখবো যে আসলে একাডেমিকভাবে আমার বিশ্ববিদ্যালয়ের বর্তমান যুগে এসেও কোনো আধুনিকায়নের কোনো সুফল আমি দেখতেছি না। আমার একাডেমিক কারিকুলামে আমি আসলে গতানুগতিক শীট মুখস্থ করে দিয়ে পরীক্ষা দিচ্ছি, সেখানে গবেষণাধর্মী কোনো কিছু নাই, আমি কোনো কিছু শিখতে পারছি না। আমার যে ইন্টারেস্ট যে জায়গা, আমি যে মানে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন করব, শিক্ষার্থী হিসেবে আমার যে মানোন্নয়িত হবে বর্তমান যুগের প্রেক্ষাপটে, সেই ব্যাপারগুলো আমি আসলে দেখি না। আমি আরও দেখি না আমার শিক্ষকরা যখন রাজনীতি দ্বারা প্রভাবিত হয়, সেটা আসলে আরও বেশি দুঃখজনক। কারণ আমার শিক্ষকরা দেখি রাজনীতির কারণে তারা ঠিকমতো ক্লাসও নিতে পারে না, তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে না। তারা গবেষণা করবে কিভাবে? গবেষণা যদি না করে তাহলে একটা শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় কীভাবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হবে? কিভাবে আমি আমার বিশ্ববিদ্যালয়কে প্রেজেন্ট করব? আমার শিক্ষার্থীরা বা কীভাবে গবেষণা বান্ধব হবে?
তারপর যেটা দেখি যে হচ্ছে আমরা দরিদ্র শিক্ষার্থীদের ব্যাপারগুলো দেখি যে আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখি যে আসলে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে অনেক হতদরিদ্র পরিবার থেকে, তাদের আসলে ফ্যামিলির সাপোর্ট ওইভাবে থাকে না। তো সেক্ষেত্রে যদি আমি আমার হচ্ছে দেখি যে আমার ছোট ভাই বোনরা যারা ফার্স্ট ইয়ার থেকে আসে, তারা হচ্ছে সারাটা দিন টিউশন করে তাদের হচ্ছে জীবিকা নির্বাহ, মানে তাদের খাবার জোগাড় করতে ব্যস্ত থাকে, তারা হচ্ছে আলাদাভাবে আসলে সুযোগ পায় না যে পড়াশোনা করা। সেক্ষেত্রে যদি আমি কোনো ভাতার ব্যবস্থা করতে পারি নিজ উদ্যোগে বা অ্যালুমনাই থেকে, বিভিন্ন আসলে ওয়ে আছে, সেগুলো থেকে তাদেরকে আমি পড়াশোনা একাডেমিক পরিবেশে ফিরে আনতে পারবো। তারা হচ্ছে গবেষণাধর্মী শিক্ষার মানোন্নয়ন থেকে আসলে অনেক ভালো করতে পারবে। তারপরে সিট সমস্যা তো আসলে আলাদাভাবে বলার কিছু না, এটা আসলে সব থেকে বড় সমস্যা। রাজনীতি বলেন, শিক্ষার পরিবেশ বলেন, সব কিছুর আসলে বিরুদ্ধে আসে আসলে হচ্ছে এই হচ্ছে সিট সমস্যাটা। এটা যদি করতে পারি তাহলে আমার শিক্ষার্থীরা কখনো রাজনীতির লেজুর ভিত্তিক রাজনীতি বলেন, যা কিছু বলেন, গেস্ট রুম গণরুম, এগুলো আসলে হবে না বলে আমি আশা করি। তো সেক্ষেত্রে আসলে আমি চাই যে হচ্ছে শিক্ষার্থীরা যেন তাদের হচ্ছে এই সিট সমস্যার বলেন, যা সমস্যা বলেন, এগুলো থেকে যদি নিরসন হয়, তাহলে আসলে আমার বিশ্ববিদ্যালয়কে আমি আসলে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে পাবো। তো এগুলো আসলে আমার হচ্ছে কাজ করার আসলে অনেক ইচ্ছা। তারপরে আমি দেখেছি যে আমাদের বাস রুট, মেয়েদের বাসগুলো দেখছেন আসলে দেখার মতো না, কত সাফারিং করতে হয় তাদেরকে বিভিন্ন হলে হলে যে বাসগুলো। তো সেক্ষেত্রে আসলে এখানে কাজ করার আছে। তারপরে আমি বলতে চাই যে আমাদের আসলে ছুটির দিনগুলো একটা বাস সার্ভিস নাই। আমি ছুটির দিনগুলোতে আমি রিলিফ ফিল করি, আমি সেখানে আমার আত্মীয় বা আমার পরিচিত কারোর সাথে যেতে চাই, সেটা আমি পারি না। জান্নাতি, আপনার পয়েন্টগুলো আমরা পেয়েছি। আমরা একটু শামীম হোসেনের কাছে যেতে চাই। আপনার নির্বাচনী পরিকল্পনা, ভোটের পরিবেশটা এখন পর্যন্ত কেমন দেখছেন? আরেকটা প্রশ্ন কথা প্রসঙ্গে এসছে, সেটি হচ্ছে আমি আপনাকে করতে চাই, 2025 সালে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এখনও কেন নারীর পোশাক নিয়ে কথা বলতে হচ্ছে? ধন্যবাদ। আমি যে জায়গা থেকে নির্বাচন করছি সেটা হচ্ছে অ্যাক্টিভিস্টের জায়গা থেকে। আগেই বলেছি আমি একজন অ্যাক্টিভিস্ট ভিপি। তার মানে কিছু ব্যাপারকে অ্যাড্রেস করার জন্য আমি আসলে ভিপি পদে দাঁড়িয়েছি, যেটা আপনারা অনেকেই জানেন, এবং সেই জন্য আমি একাই দাঁড়িয়েছি, যাতে আমার মানে নির্বাচিত হতে হবে এমন কোনো কথা নেই। তো যে কথাগুলো সব ভিপিদের বলা দরকার ছিল সেইগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি। সো ফার্স্টে আমি যে প্রপোজিশনটা দিয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টস অটোনমি। এখানে অনেকেই সেই কথাটাও নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। সেটা হচ্ছে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের দিকে তাকাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা গ্লোরিয়াস পাস্ট আসলেই রয়েছে, মানে মিথিক পাস্ট না, আসলেই গ্লোরিয়াস পাস্ট রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে লেজুর ভিত্তিক রাজনীতির কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে, যার একটা বড় প্রমাণ হচ্ছে যে আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা বক্তব্য প্রদান করছি। আপনি অক্সফোর্ড এসইউ বা কেমব্রিজ এসইউতে কে প্রেসিডেন্ট এটা আসলে কেউ জানেও না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা একটা রাজনীতির লড়াইয়ের ময়দান হয়েছে। আপনি দেখবেন 71-এর পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যতজনকে হত্যা করেছে বা তারপরেও যতজনকে হত্যা করেছে, এটা কেউ এক্সপেক্ট করে না। প্রত্যেক ছেলেমেয়েকে পাঠায় এখানে, তারা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে না যে বিশ্ববিদ্যালয়ে কী না কী হয়ে যাবে। তো এরকম একটা প্রতিষ্ঠান যেখানে মুহূর্তে এরকম মৃত্যুর একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গাতে আমি বলেছি যে আমরা যতবারই কোনো আন্দোলন করতে গিয়েছি, আমরা কিন্তু প্রথম বিরোধিতার শিকার হয়েছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন যারা এখানে কাজ করে। ফলে আমাদের যেন একটা দায় হয়ে উঠেছে যে আমাদের সমস্ত দায়, সমস্ত সব কিছু এই যে যারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন রয়েছে তাদের উপরেই দেয়া হয়েছে, যে তারাই আমাদের ভালো মন্দের ভাগ্য নির্ধারণকারী। কিন্তু 1923 সালের পরে যখন ডাকসু প্রতিষ্ঠিত হয় তখন DSSU ছিল, পরে ডাকসু করা হয়েছে। তো সেটার মূলত কাজ ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং টিচারদের সাথে স্টুডেন্টের একটা কমিউনিকেশন তৈরি করা, একটা ভয়েস। অনেকেই ভিপিকে দেখছেন একজন শাসকের পদ হিসেবে, অনেকেই দেখছেন এটা একটা রাজনৈতিক পদ হিসেবে, কিন্তু ভিপির কাজটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি। আপনি যদি একটু খেয়াল করেন, ডাকসুতে যে বাজেট রয়েছে সেটা দিয়ে একজন ভিপিকে যে বাজেট দেওয়া হয়, সে যদি 1 বছর শুধু তার গেস্টদের চা খাওয়ায়, সেটাই কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই পুরা জিনিসটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। বিশ্ববিদ্যালয়ে যে কাজটা হচ্ছে, আপনি দেখেন, আমি কোয়ালিটির কম্প্রোমাইজের কথা বলি। আমাদের আশেপাশে বুয়েট রয়েছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা খেতে যায়, এটা আমি এক্সাম্পল দিয়েছি। খাবারের দাম কিন্তু আমাদের চেয়ে ওখানে 10 টাকা কম, তাও আমরা ওখানে খেতে যাই। তাহলে আমাদের মিসিংটা কি? সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। অনেকেই প্রমিস করছেন আমরা উচ্চশিক্ষার তৈরি করব, এটা করব। তো এইগুলো কিন্তু আলাদা সম্পাদকের কাজ। মানে আমাদের যে আলাদা সম্পাদক রয়েছে তারা নিজ যোগ্যতায় পাশ করে আসবে, ভিপি যিনি হবেন তিনি রেগুলেট করবেন যে কাজটা আসলে হচ্ছে কি না। তাহলে আরও একটা বিষয় আমি কথা বলতে চাই যে কেন স্টুডেন্টস অটোনমি আমি বলেছি যে রাজনৈতিক দলগুলোর বাইরে ছাত্রদের নিজস্ব ভয়েস থাকার প্রয়োজন।
আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাটেনশনটা রাষ্ট্রের কাছে পাওয়ার কথা ছিল, দেখেন আমরা বারবার বলি আমরা 52 এনেছি, আমরা 71 এনেছি, আমরা 24 এনেছি, কিন্তু রাষ্ট্র আমাদের বিনিময়ে কি দিয়েছে? আমি বলেছি যে আমাদের প্রায় 2/3 জমি রাষ্ট্র দখল করে রেখেছে। ফলে আজকে যখন আমাদের হলের সংকট তৈরি হয়, আমরা কিন্তু হল বানাতে পারি না। আপনি এখনও ইমাজিন করেন একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের খাবার নিয়ে প্রশ্ন তুলতে হয় যে আমার খাবার দিতে হবে, এটা তার ফান্ডামেন্টাল রাইটস। তার থাকার জায়গা নিয়ে এখন আন্দোলন করতে হয়। এরকম একটা পর্যায়ে যদি থাকে, সেটাকে আপনি বিশ্ববিদ্যালয় বলতে পারেন না। এটার কারণ কি? কারণটা হচ্ছে যে প্রত্যেকটা দলই চেয়েছে এখান থেকে কর্মী উৎপাদিত হোক। আমি দেখলাম যে সিভিল সোসাইটি কিছুটা এবার ডাকসুতে আশাবাদ প্রকাশ করছেন যে এটা সলভ হবে। কিভাবে দেখেন, আমাদের যখন সিট দরকার 10টা, সেখানে সিট আছে 1টা, তো 10 জন মানুষ যখন যায়, প্রত্যেকটা ছাত্র সংগঠন ওই সিটগুলো দখল করে রাখে। ফলে আপনি তার কর্মী না হওয়া পর্যন্ত সিটটা আপনাকে দেওয়া হয় না। শুধু তাই নয়, দেখেন শিক্ষকেও কিন্তু আপনার নিয়োগ হয় আপনি সাদা নাকি নীল নাকি কোন দল করেন। তো এই দলের ভিত্তিতে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় আপার স্টেজে, এবং নিচেও যদি দলের ভিত্তিতে এই সিট বন্টন করা হয়, তো পুরা বিশ্ববিদ্যালয়টা একটা কর্মী উৎপাদন কারখানায় রূপান্তরিত হয়েছে। আমার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে বিশ্ববিদ্যালয় লেভেলে ফেরত আনতে হবে। এই জন্য ভিপিকে অন্তত 1 বছরের সাবস্টেন্সিয়াল চেঞ্জ সেটা হচ্ছে আমাদের যে জমিগুলো দখল হয়েছে, আমাদের ক্যাম্পাসের সীমানা নির্ধারণ করা। আপনি যে নারীর নিরাপত্তা দিবেন, ঢাবি তো জানেই না তার ক্যাম্পাস কত দূর। এমনকি আমাদের রাস্তাগুলো সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের রাস্তা কেন সিটি কর্পোরেশন দখল করে রাখবে? আপনি জাহাঙ্গীরনগরে দেখেন, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমরা তাদের চেয়ে অনেক পুরাতন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের এক ধরনের জন্মদাতা প্রতিষ্ঠান। এই বটতলায় দাঁড়িয়েও বাংলাদেশে অনেক কিছু ডিসাইড হয়েছে, তাই না? তারপরে আমাদের তার বিনিময়ে কি দিয়েছে? বিনিময়ে আমরা এই যে আন্দোলন করে এসে সবাই, আমরা ছাত্রদল বলেন, বাম বলেন, শিবির বলেন, সবাইকে এই পচা খাবার খেতে হয়। সবাই আমরা 4 প্রকার কামড় খাই। তার মানে আমাদের সবাইকে এক ধরনের রাষ্ট্র আমাদেরকে প্রতারিত করেছে এবং এটার পথ তৈরি করে দিয়েছে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, তারা ডাকসুটাকে বন্ধ করে দিয়ে। কারণ স্টুডেন্টের ভয়েস যদি প্রেজেন্ট না থাকে, তারা মনে করে তারা যেটা বলবে এটাই ক্যাম্পাসে চলবে। এই জন্য আমি বলেছি যে ভিপি বা যারা এই কাজগুলো অ্যাসিওরেন্স করবে, আমাদের উচিত তাকেই ভোট দেওয়া। শুধু আমাকেই নয়, এখানে জামালউদ্দিন খালিদ ভাই রয়েছেন, আরও অনেকেই যারা 24-এর গণঅভ্যুত্থানের নেতা, তারা অনেক প্রমিস করছেন। আপনার যাকে ভালো লাগবে তাকে এই অটোনমির পক্ষে আপনারা ভোট দিবেন। জি, থ্যাংক ইউ আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তরটা আরেকটু পরে এসে নিচ্ছি। আমরা যাচ্ছি জামালউদ্দিন মোহাম্মদ খালিদের কাছে, সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী। প্রশ্ন আসলে আপনার কাছে একটাই, সেটা হচ্ছে যে আপনি কেন অন্য প্রার্থীদের থেকে আলাদা এবং কেন আপনাকে শিক্ষার্থীরা ভোট দেবে? হ্যাঁ আছে, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দিবে বা আমি কেন আলাদা? আমি আসলে আলাদা না, আমি শিক্ষার্থীদের মতোই একজন, কারো থেকে আলাদা না। এক্ষেত্রে আমি যদি বলি যে আমাকে কেন আলাদা করে দেখতে হবে বা আলাদা করে দেখবেন, এটা হয়তো আমার পোশাকের কারণে হতে পারে। কারণ আমার পোশাকের কারণে অলরেডি আমাকে আলাদা করে দেখা হচ্ছে আর কি। হ্যাঁ, যে যখন আমি ভিপি পদে মনে হচ্ছে, মানে প্রচারণার মাঠেও কি এরকম মনে হচ্ছে? শিক্ষার্থীদের কাছে মনে হয় না, কারণ শিক্ষার্থীদের সাথে আমি অনেক আগ থেকেই তাদের সাথে আছি, বোঝাপড়া আছে। শিক্ষার্থীরা আচরণ আমার সাথে কখনোই করবে না, এই জন্য আমি মাঠে আছি, কিন্তু আচরণটা দেখায় আর কি মিডিয়ায় বা অন্যান্য জায়গায়। আচ্ছা, যাক, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি যেখানে যাব সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই। আজকে এখানে 5 জন ডায়াসে দাঁড়িয়ে আছে, তার মধ্যে 2 জন আমার সাবেক সহকর্মী। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আমার একটা আলাদা বিশেষত্ব হিসেবে দেখতে পারেন, যে হচ্ছে আমি আমার সহকর্মী আগে ছিল তাদেরকে আমি দমিয়ে রাখিনি, বরং তারা আজকে আমার সাথেই লড়াই করছে। এবং আমি যদি বলি বর্তমানে আমি যে সংগঠনের আগে ছিলাম, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক হিসাবে আছি, সেই সংগঠনের 2 জন আমাদের 2 জন বোন বর্তমানে ভিপি পদপ্রার্থী আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা আলাদা হিসেবে দেখেন আর কি। অর্থাৎ আমি যে পলিটিক্সটা চাচ্ছি, যে রাজনীতিটা চাচ্ছি আলাদা করে। শামীমের জায়গায় সবসময় কথা বলে, শামীম খুব সুন্দর কথা বলে, এই জন্য অনেক সুন্দর বলতে পারে। হয়তো আমি শামীমের মতো সুন্দর করে কথা বলতে পারি না, বাকি আমি হচ্ছে কাজে দেখাতে পারি আর কি। আমার কাজগুলো যদি উল্লেখ করতে পারতাম, এত সময় নেই, তাহলে হয়তো বুঝতে পারতেন। আমি যে জায়গাটা কথা বলবো, শামীম অলরেডি সেটা বলেছে যে স্টুডেন্টস অটোনমি। আমি স্টুডেন্টস অটোনমি বাদ দেন, আমি বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, এই জিনিসটাই তো শুধুমাত্র কেবল কাগজে কলমে আছে বা মুখে আছে, সেটা বাস্তবায়িত নাই। আজকে ধরেন যে আমরা ডাকসু নির্বাচনকে নিয়ে বারবার কথা বলি যে ডাকসু নির্বাচন নিয়মতান্ত্রিক হচ্ছে না, কিন্তু হবেটা কিভাবে? ডাকসু নির্বাচন নিয়মতান্ত্রিক করার জন্য তো সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যদি ডাকসু না থাকে, সিনেটে আমাদের কোনো প্রতিনিধি থাকে না, সিন্ডিকেটও তো পুরোপুরিই নেই।
এই যে জায়গাগুলো 73-এর একটা অধ্যাদেশ দিয়েছে, যেটা বারবার বলে আমাদেরকে, এবারও যখন আমরা ডাকসু নির্বাচনের কথা উঠছিল, আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছিলাম, সেখানেও আমাদেরকে 73-এর অধ্যাদেশের মূলা দেখানো হচ্ছিল। না, আমার কথা হচ্ছে যে 73-এর অধ্যাদেশ যেটা আছে সেটা তো হচ্ছে শিক্ষার্থীদের অনুকূলে হতে হবে, শিক্ষার্থীদের প্রতিকূলে হলে তো সেটা সংস্কার করা দরকার। তা আমি বলবো যে যিনি ভিপি পদে নির্বাচিত হন তার আগে কাজ হবে যে 73-এর অধ্যাদেশকে যেন শিক্ষার্থীদের অনুকূলে আনা হয় এবং সেটাকে সংস্কার করে সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় যদি ডাকসুকে নিয়মতান্ত্রিক করা যায়। আমাদের যে জটিলতা আজকে বলছে আমরা, ছাত্র রাজনীতির জটিলতা, আপনি বলছেন যে এখানে সিট সংকটের কথা বলছেন, সামগ্রিক যত সমস্যার কথা বলছেন, রেজুরবৃত্তের কথা বলছেন, সবগুলো সমস্যার সমাধান এক জায়গায় হতে পারে, সেটা হচ্ছে যদি আমরা নিয়মতান্ত্রিক ডাকসুটাকে আনতে পারি। হ্যাঁ, এটা দিয়ে সব কিছু হয়ে যাবে না। আজকে হয়তো অনেকে কথায় কথায় আমরা রাজনৈতিক দলগুলোকে বারবার, আমি নিজেও একসময় পলিটিক্যাল দল করেছি, বাকি আমি ট্রেডিশনাল কোনো পার্টি এখন পর্যন্ত করিনি, কারণ হচ্ছে আমার কাজের সাথে যায় না, সেই স্বাধীনতাটা আমাকে দেয় না। বাকি আমি তাদেরকে রেসপেক্ট করি, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটা পরিবর্তনের পিছনে রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র নেতৃবৃন্দের অবশ্য অবদান আছে। আমি তাদেরকে ডিসরেসপেক্ট করবো না, তাদেরকে অসম্মান করবো না, তাদেরকে সম্মান রেখে আমি কথা বলছি। আমার ব্যক্তি কাজ মানে কাজের জায়গায় স্বাধীনতার জন্য হয়তো আমি যেতে পারি না। হ্যাঁ, তো আমি যে কথাটা বলবো, রাজনৈতিক সংগঠনগুলোর উপর দায় চাপিয়ে দিলেই কিন্তু সমস্যাটার সমাধান হবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো হচ্ছে, আপনি সিট সংকটের কথা বলেন, দেখেন আপনি যদি এখানে আমাদের ওই যে শামীম যে কথাটা বললো, আমাদের অর্ধেক জায়গার মতো দখল আছে, সরকারিভাবে বিভিন্নভাবে দখল জায়গা আছে, সেই দখলকৃত জায়গাগুলোতে যদি আমাদের জন্য আরও 10টা বা আরও 15টা আপনি কি তোলেন, আপনি হচ্ছে হল তোলেন, সেই জায়গায় আমাদের যদি শতভাগ সিট থাকে, এই সিট সংকটের জায়গাটা, গেস্ট রুম, কালচার সব কিছু একসাথে চলে যাবে। আপনি বলেন আমাদের এখানে যে একটা রেজিস্টার বিল্ডিং আছে, যেটাকে আমি নাম দিয়েছি নবাবের দালান, সেই নবাবের দালানের যে নবাবরা আছে, আপনি বলেন এই নবাবদের এমন, আমি যেহেতু আমি এগুলো তো কাজ করেছি, আমি গত 4-5 বছর ধরে ক্যাম্পাসে কাজ করছি, অলরেডি রেজিস্টার্ড বিল্ডিংয়ের ডিজিটালাইজেশনের জন্য আমি কাজ করে আসছি। একটা বৃত্ত অ্যাপ নামে একটা সমন্বিত অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে আমরা স্টুডেন্টসের সবগুলো সার্ভিসকে আমরা একটা অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি একটা সাইটে। সেটার অনুমোদনের জন্য আজকে 7-8 মাস আমি ঘুরতেছি, সেটা এখন পর্যন্ত অনুমোদিত হয়নি, এখন পর্যন্ত সেটাই। অর্থাৎ ওই জায়গাতেও এমন বা রাজনৈতিক করে রেখেছে জায়গাটা, সেই জায়গায় তো ছাত্রদের কোনো ইয়ে নেই। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো এখানে বিদ্যমান, তারা কিন্তু রেজিস্টার্ড বিল্ডিংয়ে কোনো প্রভাব রাখে না। এটা সম্পূর্ণ জাতীয় রাজনীতির একটা প্রভাব আমাদের রেজিস্টার্ড বিল্ডিংয়ের উপর। এবং সেখানে এমন এমন কর্মচারী নিয়োগ করা হয়েছে যারা বর্তমান শিক্ষার্থীদের যে সমস্যাগুলো সমাধান কীভাবে হবে সেটাই ঠিকমতো জানে না। আপনাকে এক জায়গায় যাবেন, আপনাকে পাঠাবে আরেক জায়গায়, সে জানে না, সে যাবে আরেক জায়গায়, এভাবে চিত্রের অবস্থা খারাপ। এই যে জায়গাগুলোতে বসে আছে, তাদেরকে যদি আপনি সরাতে যান, সেখানে দেখবেন রাজনৈতিক বাধা। এখন এই বাধাটা কে দিচ্ছে? এখন ছাত্র সংগঠনগুলো দিচ্ছে না। আমি ছাত্র সংগঠনগুলোর দায়ের মানে দায় আমি বলছি না যে তাদের দায় নেই, তাদের দায় অবশ্যই আছে। তারা, আমি যেটা বারবার বলি যে 5ই আগস্টের পরে আমরা যে নতুন রাজনীতি চেয়েছিলাম, যে নতুন রাজনীতির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসগুলোকে পুনর্গঠন করব, আমাদের হচ্ছে একাডেমিক রিফরমেশন করব, পলিটিক্যাল রিফরমেশন করব, সেগুলো আমি পাইনি, যার কারণে হচ্ছে আমি তাদেরকে দায় দেবো। কিন্তু আমি বলবো যে সব কিছু তাদের উপরে নাই। আজকে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন, তিনি আসলে কি স্বায়ত্তশাসিত একজন ভিসি কিনা? তিনি স্বতন্ত্র ভিসি না, তিনি তাকিয়ে থাকেন যে উপর থেকে কি না ওহি নাজিল হবে, তারপর তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন। আজকে আমার প্রক্টর, আজকে আমার যে নির্বাচন কমিশন, তারা হচ্ছে এই দেখেন এই বর্তমান সময়টা, এটা এত একটা ভালো সময়, যে সময় আমাদের প্রশাসন চাইলে কারো দিকে না তাকিয়ে, শিক্ষার কোনো দল কোনো মতের দিকে না তাকিয়ে নিজেদের মতো কাজ করতে পারে, সেখানেও তারা করতে পারছে না, তারা কিন্তু অন্যের দিকে তাকিয়ে আছে উপর থেকে নাজিল হওয়ার জন্য। এই যে জায়গাটা, এগুলোর পরিবর্তন কিভাবে হবে? এগুলোর পরিবর্তনের জন্য একটা দীর্ঘ সংস্কার দরকার, দীর্ঘ একটা সংস্কার দরকার। তার ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন, সেই স্বায়ত্ত শাসনটাকে বাস্তবিক রূপে সাংবিধানিকভাবে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি যদি বলি যে আমাকে কেন শিক্ষার্থীরা ভোট দিবে, শেষ করে দিচ্ছি আমি এটা বলে, যে শিক্ষার্থীরা আমাকে ভোট দিতে পারে এজন্য যে আমি শিক্ষার্থীদের হয়ে দীর্ঘ সময় ধরে লড়াই করছি, তাদের অধিকারের পক্ষে কাজ করছি। আপনি আমাকে মিডিয়ায় তেমন দেখবেন না, আমার আপনি খুব বেশি দেখবেন না যে আমাকে মানুষজন চিনে, কিন্তু যারা আমাকে চিনে তারা জানে আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে কীভাবে লড়াই করছি ভিতর থেকে একদম নিবৃত্তে। তো আমি আমার সেই জায়গাটায় শিক্ষার্থীদেরকে বলবো, আমি যখন আজকে ভোট চাইতে যাচ্ছি, আমি সবাইকে একটা কথাই বলছি যে আপনি আমাকে ভোট দিতে হবে কোনো দরকার নেই, আপনি যাচাই করুন, যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে ভোট দিবেন, আমার কাজ দেখে ভোট দিবেন। চটকদার কথাবার্তা, ইশতেহার চমৎকার ইশতেহার, এগুলো দেখে না, ইশতেহার চমৎকার সবারই হবে, সবাই সমস্যাগুলো জানে, কমন সমস্যা। আপনারা হচ্ছে একজন প্রার্থীকে যাচাই করবেন, তার কাজ দেখে যাচাই করবেন, তারপর তাকে ভোট দিবেন। খালিদ, আপনাকে ধন্যবাদ। এই পর্বে সচেতন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাতকে আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন আপনাকে ভোট দিবে শিক্ষার্থীরা এবং আপনার প্রায়র কাজগুলো কি হবে? ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাকে কেন ভোট দিবে এটার উপর আমরা বলতে চাই, মানুষ আমাদের কাজ দেখে আমাদেরকে ভোট দিবে। আমরা 2019 সালে পূর্ণাঙ্গ প্যানেলে আমরা ডাকসু নির্বাচন করেছিলাম, তখন আমাদের সাথে আমাদের জামালউদ্দিন খালিদ ভাইও ছিল। তখন সিচুয়েশনটা ছিল অনেক কঠিন, বিশেষ করে ইসলামপন্থীদের জন্য। আপনারা জানেন তখন নামাজ পড়লে আইডেন্টিফাই করা হতো যে সে জঙ্গি কিনা, সে শিবির কিনা,
বিভিন্ন আইডেন্টিফাই করে তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হতো এবং এর বিরুদ্ধে কেউ কথা বলবে এরকম অবস্থানটুকুও ছিল না। ঠিক আমরা সেই মুহূর্তে আমরা 2019 সালে পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন করেছিলাম নানা প্রতিবন্ধকতাকে সামনে রেখে। এর আগে এবং এর পরে যত ধরনের আন্দোলন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হয়েছে প্রত্যেকটা আন্দোলনে আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমরা সর্বশেষ অনেক আন্দোলনের কথা বলা যাবে, তার মধ্যে অনেকগুলো আন্দোলনও ছিল যেগুলো অনেকেই করতে পারতো না, কিন্তু আমরা করতে হতো। তার মধ্যে আছে হিজাব ফোবিয়ার আন্দোলন, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোশাকের স্বাধীনতার বিষয়ে কথা বলা হয়, অবশ্যই আমরা সেটা স্বীকার করি, কিন্তু আমাদের যে সমস্ত বোনরা হিজাব পড়ে তাদেরকে বিভিন্ন অজুহাতের মাধ্যমে হেনস্থা করা হতো। 2 নম্বর আমরা আন্দোলন করেছিলাম ইডেনে ছাত্রলীগ কর্তৃক ছাত্রীদের উপর নির্যাতন। আপনারা জানেন পদ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেয়েদেরকে ইউজ করা হতো, এই বিষয়ে আমরা একমাত্র আন্দোলন করেছিলাম যে মেয়েদেরকে রাজনৈতিকভাবে কীভাবে অ্যাবিউজ করা হচ্ছে। আমরা আন্দোলন করেছিলাম শিক্ষানীতির বিরুদ্ধে। সর্বশেষ আমরা আন্দোলন করেছিলাম 24 সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে, যেটা ছিল খুবই কঠিন। আপনারা জানেন তখন ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল। আমরা এই ক্যাম্পাসের মধ্যেই ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, আমরা আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে এই ক্যাম্পাসে আমরা আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম রাজু ভাস্কর্যের পাদদেশে একটানা 7 দিন, যেখানে আমরা মাত্র হাতে গোনা 10-12 জন ছেলে মেয়ে ছিলাম, এই নির্বাচনকে লাল কার্ড দেখিয়েছিলাম। তো আমরা সর্বশেষ আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেখানে আমাদের লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া 1 জুলাই থেকে যে আন্দোলন একেবারে গণভবন দখল করা পর্যন্ত, আপনারা জানেন যে আমাদের যে মাদার সংগঠন ছিল আমাদের পিসাব চরমনায়, ওনারা ঘোষণা দিয়ে গণভবন দখলের কথা বলেছিলেন, অন্য কোনো রাজনৈতিক নেতারা তখন সামনে আসেন নাই। তো আমরা ছাত্র সংগঠন থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ছাত্রদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যত আন্দোলন ছিল আমরা সবার আগে থাকার চেষ্টা করেছি। এটা হলো আমাদের পার্ট। 2 নম্বর হচ্ছে যে দেখেন আমাদের এখানে অনেক ধরনের চেতনা ব্যবসা হয়। আওয়ামী লীগ যেরকম একচেটিয়া 71কে নিয়ে ব্যবসা করেছিল, অনেকে আবার দেখবেন এখন 24কে কেন্দ্র করে তারা সামনে আসতেছে। তো আমরা কোনো চেতনা ব্যবসায়ী না, আমরা আমাদের জাতীয় সংগ্রামের সকল চেতনাকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। 3 নম্বর হচ্ছে আমরা যেটা বলতে চাই, আমাদের এখানে আমরা সুষ্ঠুতার একটা রাজনীতি চাই। এখানে শামীম ভাই যেটা বললেন যে রেজুর ভিত্তিক রাজনীতি বা বিভিন্নভাবে বিরাজনীতিকরণের যে একটা আলোচনা আমরা বিভিন্নভাবে দেখতে পাই, সেটা বলতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা, যে 1921 সালের দিকে দেখবেন এটা একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে মুসলমানদেরকে তাদেরকে চাপিয়ে রাখা হচ্ছে, এই জন্য একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 71 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম রাতে কেন হামলা করা হয়েছিল? এখানে কেন হামলা সিদ্ধান্ত নেওয়া হলো? কেন এতজন মানুষকে মারা হলো? কারণ এখানে নেতৃত্ব তৈরি হয়। যদি এটাকে নীরব করা যায়, এটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে পুরো দেশকে নিয়ন্ত্রণ করা যাবে। 24 আন্দোলন আমরা দেখি। তো এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু আমরা চাই সেটা যাতে আধিপত্যের রাজনীতি না হয়। আমরা এখানে এই জন্য আমরা আমাদের যে ঘোষণাপত্র, সেখানে আমরা বলেছিলাম বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফেয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার, অর্থাৎ অপরাজনীতির বিরুদ্ধে ভয়ের ঊর্ধ্বে গিয়ে উজ্জ্বল সম্ভাবনা একটা ডাকসু আমরা ছাত্রদেরকে উপহার দিব। আচ্ছা, আমাকে একটু সংক্ষেপে বলবেন যে আপনি যদি নির্বাচিত হন, প্রথম 100 দিনের মধ্যে আপনি কোন কাজটা হাত দিবেন সবার আগে? আমি প্রথম যে কাজটা করব সেটা হলো আমরা চাইব যে আমাদের ছাত্রদের যে খাদ্যের যে বিষয়গুলো আছে, আমাদের আবাসন সংকটের জন্য যে সমস্ত ছাত্ররা এখন পর্যন্ত আবাসন ঠিক করতে পারে না, কারণ আমাদের ফার্স্ট ইয়ার ছেলেরা আসছে এখন মাত্র, তারা কঠিন আবাসন সংকটে থাকে। আমরা চাইব তাদেরকে হলে ব্যবস্থা করা, হলে যদি তাদের সিট ম্যানেজ করা না যায়, তাদের বৃত্তির মাধ্যমে তাদের বাইরে ওই বিভিন্ন মেসের মাধ্যমে তাদের ব্যবস্থা করে দেওয়া। এমনকি একজন ছাত্র প্রথম সেই যখন ঢাকা আসে, আপনারা জানেন আমরা গ্রামে এক ধরনের জীবনে অভ্যস্ত থাকি, ঢাকা আসার পরে তাদের খাওয়ার দাওয়া বিভিন্ন ধরনের অসুবিধা হয়, তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। তো আমরা চাইব প্রথম 2টাকে প্রাধান্য দিতে। 1 নম্বর হচ্ছে তাদের আবাসন সংকট, 2 নম্বর তাদের স্বাস্থ্যসম্মত খাবার করা। এর পাশাপাশি আমরা চাইব আমাদের যে শিক্ষার মান, সবাই বলতেছি আমরা চাইব আমাদের হলগুলোতে যাতে আবাসিক ডাক্তারের একটা ব্যবস্থা করা হয়, আবাসিক ফার্মেসির ব্যবস্থা করা হয়, মানে একজন ছাত্রের যে মৌলিক অধিকারগুলো আছে। বুঝতে পেরেছি ইয়াসির আরাফাত। আমরা এবার যেতে চাই নাইম হাসান হৃদয়ের কাছে। অপরাজয় 71 অদম্য 24 প্যানেল থেকে বিপি পদে নির্বাচন করছেন। প্রশ্ন একটাই, আপনি সরাসরি উত্তরে যেতে পারেন। ধন্যবাদ। অপরাজয় 71 ও অদম্য 24 প্যানেলটি আসলে কোনো একটা নিছক একটা রাজনৈতিক লক্ষ্য না,
এটা আমাদের শিক্ষার্থীদের দাবি আদায়ের যে আমাদের লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের বর্তমান রূপ হচ্ছে যে অপরাজয় 71 ও অদম্য 24। এখন কিছুক্ষণ আগে আমাদের ইয়াসির আরাফাত ভাই বলেছিলেন যে আসলে চেতনা ব্যবসা করা হয়। চেতনা আসলেই ব্যবসা করা হচ্ছে। 71-এর যে চেতনা, সেই চেতনাকে নিয়ে ব্যবসা করে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, এবং 24-এর যে চেতনা, 24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিয়ে ব্যবসা করছে বর্তমানে কিছু দল। আর তার বাইরে আমি যদি বলি যে ফেসিবাদ, মুজিববাদ, ফেসিবাদ এইসবের বিরুদ্ধে যদি যারা লড়াই সংগ্রাম করে থাকে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা লড়াই সংগ্রাম করে থাকে, সেটা হবে আমাদের এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিসেল বা জাসদ ছাত্রলীগ নামে যাদেরকে চিনেন। এখন শামীম কিছুক্ষণ আগে আমাদের যে স্টুডেন্টস অটোনমি যে বিষয়টি বললেন, যা বা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণ স্বায়ত্তশাসনের বাধাটা কোথায়? পূর্ণ স্বায়ত্তশাসনের বাধাটা হচ্ছে যে 73-এর অধ্যাদেশে। এখন 73-এর অধ্যাদেশ যদি আমরা একটু পর্যালোচনা করি, আমি আমার যারা এক্সপার্টিস আছে তাদের সাথে আমি পর্যালোচনা করি, আমি যে জায়গাগুলোতে আমি সমস্যা পেয়েছি সেটা হচ্ছে যে সিনেটের যে অকার্যকর কাঠামোটা, সিনেটের অকার্যকর একটা কাঠামো, তারপর হচ্ছে যে দলীয় প্রভাবে ভিসি কিংবা শিক্ষক নিয়োগ, তার আরেকটা আছে আধুনিকায়নের যে প্রভাব। 73-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ 73 সালে গঠিত হয়েছে। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমান সময়ে এসে আমাদের যে শিক্ষা গবেষণা এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থীদের যে অধিকারগুলো বা অন্যান্য যে নিডগুলো আছে, সেগুলো কিভাবে ফুলফিল করবে সেটা কিন্তু ওই অধ্যাদেশে নাই। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থী প্রতিনিধিত্বের যে সীমাবদ্ধতা। দেখেন, ডাকসু 2019 সালে হয়েছে, সেই 28 বছর পরে, 19-এর পর আজকে 2025 সালে হচ্ছে। সেই ডাকসুটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব, সেটা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দায়বদ্ধতার যে ঘাটতিটা, দায়বদ্ধতার ঘাটতি কোনটা? সেটা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষকই হচ্ছে অনিয়মিত মানে হচ্ছে যে আপনার ক্লাস কার্যক্রম ঠিকমতো পরিচালনা করেন না। তারা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষ করে আমাদের যে ইভিনিং কোর্সগুলো আছে সেগুলোর দিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। আমরা যারা রেগুলার অনার্স মাস্টার্স করি, তাদের এই ক্লাস কার্যক্রমের দিকে কিংবা তাদের কারিকুলাম কিভাবে আরও সুন্দর করা যায় সেদিকে তারা লক্ষ্য রাখেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থী প্রতিনিধিত্বের যে সমস্যাটা, সেটা নিরসনে হচ্ছে যে প্রত্যেক বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইয়ারে প্রত্যেক বছরই ডাকসুকে অন্তর্ভুক্ত করা, ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করা, এবং এই ডাকসু নির্বাচনের পর যারাই ভিপি নির্বাচিত হবেন, যেই জিএস নির্বাচিত হবেন, তাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে প্রত্যেকটা হল সংসদ এবং সেন্ট্রাল যে সংসদ, সেই সংসদগুলোকে একত্রিত করে একটা সেন্ট্রাল একটা স্টুডেন্টস ইউনিয়ন, রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গঠন করা, যাতে হচ্ছে যে আমরা সিনেটে আমাদের 5 জন শিক্ষার্থী প্রতিনিধি যায়, ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের যে ভাগ্য নির্ধারিত হয় সেটা হচ্ছে যে সিন্ডিকেটে। এই সিন্ডিকেটে পর্যন্ত শিক্ষার্থী রিলেটেড যতগুলো দাবি দেওয়া আছে, শিক্ষার্থীদের ভাগ্য নিয়ন্ত্রণের যতগুলো পয়েন্ট আছে, সেগুলোতে হচ্ছে শিক্ষার্থীদের এই প্রতিনিধিত্বটা আমি চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষায় আমরা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে রিফর্মটা আমরা চাচ্ছি, সেই রিফর্মের একটা অংশ হচ্ছে যে হলরুম, গণরুম, গেস্টরুম বন্ধ। সেটা আমরা অবশ্যই সকল ধর্ম নির্বিশেষে সকলেই একসাথে মিলে করব। এবং মাস্টার প্ল্যানকে আরেকটা প্ল্যান হচ্ছে যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা মাস্টার প্ল্যান নিয়ে রাখছে আমাদের হল সংকট, সিট সংকট, এগুলো নিরসনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে। সেখানে আমি বলবো যে মাস্টার প্ল্যানে ডিসএবিলিটি ইনক্লুসিভ একটা প্ল্যান করা উচিত, যেখানে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্টলি অ্যাবল যারা আছে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের জন্য হচ্ছে যে এই ক্যাম্পাসটা একটা ইনক্লুসিভ একটা ক্যাম্পাস গড়ে তোলা হোক, এবং একটা ডিসএবিলিটি সাপোর্ট সেন্টার, যার মাধ্যমে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী বিভিন্ন ধরনের ডিসএবিলিটি, যেমন ভয়েস ডিসঅর্ডার এবং আপনার অন্যান্য যে ডিসএবিলিটিগুলো, যেমন স্টাটারিং, এই সমস্ত সমস্যায় যারা ভোগে, তাদের জন্য হচ্ছে যে আমরা একটা সাপোর্ট সেন্টার গড়ে তোলার চিন্তাভাবনা আছে। এবং স্বাস্থ্যখাতে আমরা বলছি যে আমাদের একটু কাইন্ডলি 1 মিনিট দিবেন। স্বাস্থ্যখাতে আমরা বলছি যে আমরা হচ্ছে যে স্বাস্থ্যখাতে এই করব, কিন্তু আমাদের সুনির্দিষ্ট চিন্তাভাবনা হচ্ছে শহীদ ডাক্তার মুর্তজা মেডিকেল সেন্টারকে আধুনিকরণ করে 24 ঘন্টায় সেখানে সেবা দেয়। এবং আমাদের যে শিক্ষার্থীদের সবচেয়ে একটা বড় বার্ডেন এখন স্বাস্থ্য বিমা আমরা প্রত্যেক বছরই জমা দিই, কিন্তু স্বাস্থ্য বিমাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের চুক্তিবদ্ধ হসপিটালগুলো হচ্ছে বেশিরভাগই প্রাইভেট, এবং
ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটাল কিন্তু সেটা চুক্তিভুক্ত নয়। আমরা সেই বিষয়গুলোকে মাথায় রেখে হচ্ছে যে আমরা কাজ করতে চাই। নাইম, আপনার পয়েন্টগুলো আমরা পেয়েছি। দর্শক, আমরা এখন ডাকসু নির্বাচনের যারা ভোটার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কথা শুনতে চাইবো। এখান থেকে প্রশ্ন কে করবেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। আপনি প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন এবং পরামর্শও দিতে পারেন। প্লিজ শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান শান্ত, পড়াশোনা করছি জাপানি স্টাডিজ বিভাগে 23-24 সেশন। তো প্রথমে আমি একটু কোট করে নিই, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে প্রশ্ন করছি আপনাদের কাছে। আমি প্রশ্নটা করবো হচ্ছে শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, আমি প্রথমে জানি যে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি একজন টিচার। তো একজন টিচারের কাছে যারা পড়ে সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে, সেখানে ভিন্ন মত কখনোই থাকে না, টিচার যা বলে তাই শুনে নেয়। কিন্তু আজকে যদি আপনি বিপি হয়ে আসেন, তারপর আপনি যখন বসবেন, এখানে ভিন্ন মতের অনেকজন মানুষ এখানে আসবে, তাদের কথাগুলা, কারণ আপনি কোনো সংগঠনে সেভাবে যুক্ত ছিলেন না বলতে গেলে, যেটা তো ভিন্ন মত পরমত সহিষ্ণুতা কতটুকু থাকবে। সেই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আমরা জানি যে আপনার একটা পরিচয় আছে হচ্ছে আগে থেকেই উঠা বসা আছে বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে, বা আরও যদি কোট করে বলি ফেসিস্টের অ্যানাবলার যারা ছিল তাদের সাথে আপনার উঠা বসা ছিল। তো আপনার কি মনে হয় না একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিউশনের মধ্যে দিয়ে যাওয়া আপনার দায়বদ্ধতা বা দায় নিয়ে দায় মুক্তি চাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়ার কথা? আর সেই সাথে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ডাকসু একাডেমিক ক্যালেন্ডারে অন্যান্য যে কার্যক্রমের মতো অ্যাড করা কেন হবে না বা কেন করবে না, সেই নিয়ে আপনাদের কেন কোনো ধরনের বক্তব্য নেই? একজন ভাই করেছে কিন্তু সবাই স্পষ্ট করে নাই। শামীমের উত্তরটা আগে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছোট ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং যে প্রশ্নটার উত্তর আমার আসলে দেওয়া উচিত, আগেও দেওয়া উচিত ছিল। এটা নিয়ে আমার একটা কথা আছে, তালাল আসাদের একটা বিখ্যাত বই আছে, সেখান থেকে আমি কোট করব। সো তালাল আসাদ একটা কথা বলেছিলেন যে ছাত্র জীবনে আমাদের আসলে কোনো কিছুর প্রতি সাবস্ক্রিপশন থাকা উচিত না, পলিটিক্যাল ইডিওলজির। তো আমি ওইটা বিশ্বাস করি যে ভিন্ন মত যাদের রয়েছে তাদের জন্যই কিন্তু আমি ভিপি পদে নির্বাচন করতে এসেছি। কারণ হচ্ছে দেখেন, যখন ছাত্রদল ভিপি হবে তাদের শুধু ছাত্রদলের ভিপি পেল, শিবির যখন ভিপি হচ্ছে তাদের কিন্তু সেই ভিপি হচ্ছে। দেখেন আমার বাড়ি সাতক্ষীরার, আপনি জানেন 2013 সালে কিন্তু সবচেয়ে বড় ক্র্যাকডাউন আমার এলাকায় চালানো হয়েছিল এবং আমার এক বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। ফলে আমি আমার লিভড এক্সপিরিয়েন্সের ভেতরে প্রত্যেকটা জিনিসই অবজারভেশন করেছি। এই জন্য আমি বলেছি যে পলিটিক্সটা হবে একাডেমিক পলিটিক্স। আপনি অক্সফোর্ড ইউনিয়নে দেখবেন মেহেদি হাসান ভাই ইসলাম নিয়ে ডিবেট করছেন, আবার তার পরপরই দেখবেন কলোনিয়ালিজম নিয়ে ডিবেট করছেন শশী থারুর। তো একটা ইউনিভার্সিটি এরকম হবে, আমরা ভিন্ন মতের মানুষজন থাকবো। আপনি যেমন আমাকে প্রশ্ন করছেন এরকম প্রশ্ন করবেন, আমরা আপনাকে উত্তর দিব, কিন্তু ভায়োলেন্স হবে না। আমরা একজন আরেকজনকে হেট করবো না, আমরা জানবো এটা ডিসকোর্সের বিষয়, তাই না? সো আমাদের যে দেখেন যারা হচ্ছে মৌদুদিবাদের কথা বলি, শিবিরের কথা, তো অনেকেই এই দুইটা জায়গাকে আমরা কিন্তু একাডেমিক হিসেবে দেখি যে দুইটাকে আমরা এক জায়গায় আনতে পারি, আলাপ করতে পারি। সো এরকম নানা ধরনের ডিসকোর্স, মার্ক্সবাদ পড়ানো হয় সবাইকে। তো যারা বামপন্থী তারা মনে করেন মার্ক্সই শেষ। তো আমাদের তো এরকম থাকা উচিত না, আমরা ছাত্র জীবনে সব কিছুই শিখবো এবং সব কিছুর ভেতরে আমার যেটা ভালো লাগবে আমি সেটা সাবস্ক্রাইব করতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু ইউনিভার্সিটির কাছে এবং একজন শিক্ষকের কাছে এবং একজন ভিপির কাছে আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার যে বিশ্ববিদ্যালয়ের বেসিক রাইটগুলো রয়েছে সেটা যদি ভায়োলেট করা হয়, আপনি যে দলের হন না কেন আমি আপনার পাশে দাঁড়াবো, আপনি যেই হন না কেন আমি আপনার পাশে দাঁড়াবো। যেটা যদি রাষ্ট্রের কাছে আপনি ইলিগাল কিছু করেন সেখানে তো আমার কিছু করার নেই, কিন্তু যেটা বিশ্ববিদ্যালয়ে আপনার অধিকার, সেই অধিকারের কারণে আপনি যে দলের হন না কেন, এতদিন আপনি দেখবেন সিট নিতে গেলে আগে জিজ্ঞাসা করতো কোন ভাইয়ের গ্রুপ, এইটা বিশ্ববিদ্যালয়ে চলবে না, সেটা যে দলই হোক না কেন আপনি ছাত্র হিসেবে যেটা পাবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা পড়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বই পড়ার কারণে আপনি জানেন যে দেশের বুদ্ধিজীবীদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল। 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়, আমি কিন্তু একটা স্ট্যাটাসে ক্লারিফাই করি যে যারা এই হত্যার সাথে জড়িত, এই হামলার সাথে জড়িত কিংবা সম্মতি দিয়েছেন, তারা আমার যেই হন না কেন তাদের সাথে আজ থেকে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। সেই স্ট্যাটাস আবারও আমি ফেসবুকে দিয়ে রেখেছি এবং বলেছি যে আমার জানাজায় তারা উপস্থিত হবেন না। তো এরপরে এর থেকে বোল্ড স্টেটমেন্ট আমি আর দিতে পারি না এবং তারপর থেকে আমার আসলে দেখবেন যে আমার আশেপাশের কেউ নেই, নানা জায়গা থেকে তারাই মনে করে যে আমাকে অনেক জায়গায় ট্যাগিং করা হয়েছে যে এই ছেলে শিবির করে, আপনি দেখবেন এই কমেন্টও আসে নানা জায়গায়। তো আমি আসলে এই জন্য বললাম যে শিক্ষার ক্ষেত্রে আসলে কে কোন দল করে এটা কোনো আইডেন্টিটি হতে পারে না, বরং আমরা এখানে সবাই শিখতে এসেছি। আপনার কাছ থেকে আমার শেখার আছে, একটা বাম দলের ছেলের কাছ থেকে হয়তো তার কাছে আমরা একটা ভালো কোনো একটা আইডিয়া শিখলাম, তাই না? এটা আমাদের জীবনে পরের জীবনে কাজে দিবে, কারণ আমরা সবাই তো রাজনীতি করবো না, আমরাও পড়াবো। পড়ানোর জীবনে দেখা গেল যে আমি একটা দল করি কিন্তু আমাকে ভিন্ন মতের টেক্সট পড়ানো লাগছে, তখন কি আপনি এটা পড়াবেন না? অবশ্যই পড়াবেন এবং মনে হবে যে যেন আপনি এটার একদম পূর্ণ বিশ্বাস করেই পড়াচ্ছেন। তো আমি এই জায়গাটাকে এইভাবেই দেখি যে আমার কাছে প্রত্যেকটা মতেরই সমান অধিকার রয়েছে
এবং কারোর যদি বেসিক মতামতের উপর দমন পীড়ন চালানো হয়, সবার আগে তাদের সামনে গিয়ে আমিই দাঁড়াবো এবং আপনার জন্য সবার আগে গিয়ে আপনার পাশে আমিই দাঁড়াবো ইনশাল্লাহ। আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। আরেকটা জেনারেল কোশ্চেন ছিল সবার উদ্দেশ্যে, আমরা জি প্লিজ খালিদের অডিওটা দেখবেন। হ্যালো জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছে, বলুন। তো এখানে ডাকসু নিয়মতান্ত্রিক কেন হবে না বা এটা নিয়ে এক প্রশ্ন করেছেন ভাই। আমি আপনার জন্য জানাতে চাচ্ছি যে গত নভেম্বর থেকে আমি 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছি। 1 নম্বর দফা ছিল আমার, সেটা ডাকসু কেন্দ্রিক 3 দফা ছিল। 1 দফা ছিল হচ্ছে শিক্ষক ও কর্মচারীর রাজনীতি বিলুপ্ত করা। কারণ আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের জাতীয় রাজনীতিতে এই শিক্ষক কর্মচারী রাজনীতির কোনো ধরনের কোনো ইনপুট নেই। একদমই একটা ডিসগাস্টিং একটা ব্যাপার, এটা আরও সমস্যার সৃষ্টি করে। 2 নম্বর আমি বলেছি যে আমাদের ছাত্র রাজনীতিকে আমি বিরাজনীতিকরণ করব না, বাট আমাদের হলগুলোতে যেহেতু বিগত দিনের খারাপ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা হল এবং একাডেমিক এরিয়ায়, বিশেষ করে হল এরিয়ায় সাংগঠনিক কার্যক্রম যাতে নিষিদ্ধ করা হয়, সেটা আমি 2 নম্বর দাবি ছিল। 3 নম্বর দাবি ছিল এটা ডাকসুকে সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় নিয়মতান্ত্রিক করা। এটা বারবার সবাই এই কথাটা বলছে না, সবাই বারবার বলছে নিয়মতান্ত্রিক করা, কিন্তু আসলে নিয়মতান্ত্রিক করবে কিভাবে? আমার প্রশাসনের উপরে আমি যদি ভিপি নির্বাচিত হই, 1 বছর পরে আমার মেয়াদ শেষ, সর্বোচ্চ পরে 3 মাস আমাকে বাড়তি দেবে। এরপরে কিন্তু আমার বিপরীতে বা আমার বিকল্প হিসাবে পরবর্তী যে নির্বাচনটা করা দরকার, আমার প্রশাসনের উপর কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা নাই, সে যে কোনো সময় যে মন চায় সে সময় করবে। ফলে এখানে আমাদের একটা জিনিস শব্দযুক্ত করতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় যেন ডাকসুকে নিয়মতান্ত্রিক করা হয়। জি ধন্যবাদ। উত্তর দিই। যোগ করতে চান? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক কিন্তু মাননীয় চ্যান্সেলর। তো আমাদের একটা ধারণা রয়েছে আইন হচ্ছে স্ট্যাটিক, এটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু পৃথিবীর সবগুলো হিউম্যান ল আমাদের জন্য তৈরি করা হয়। সো আমরা চাইলে পৃথিবীর অন্তত আমাদের উপরে যে মানুষ তৈরি করা আইন আছে, এগুলো সব কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। সো বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে শিক্ষকদের জন্য এবং কর্মচারীদের জন্য সিন্ডিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। ছাত্রদের আলাদা কোনো সিন্ডিকেট নাই। আমাদের যখন অধিকারের দাবি ওঠে আমরা 3-4 ভাগ হয়ে যাই। তো এই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে আমরা ডাকসুতে এবার নির্বাচন করলে অন্তত আমরা তো 28 জনই যারাই নির্বাচিত হবে নিজের যোগ্যতায় নির্বাচিত হয়ে আসবে, এবং এবার অন্তত স্টুডেন্টের সরাসরি ভোটে নির্বাচিত হবে। গতবার যেমন ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখেছি কীভাবে ইলেকশন হয়েছে। ফলে তারা চ্যান্সেলর স্যারের সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে অন্তত আমাদের সিনেট অধিবেশন শুরুর আগে ছাত্র প্রতিনিধি না দেওয়া পর্যন্ত কোনো রকম সিনেট চলবে না, এটাই হবে আইন। এটা না হলে সকলের বেতন বন্ধ হয়ে যাবে, সো যত সময় ছাত্রদের প্রতিনিধি সিনেট এবং সিন্ডিকেটে না যাবে তত সময় পর্যন্ত সিনেট অধিবেশন করা যাবে না। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা আবারও শিক্ষার্থীদের প্রশ্ন নিতে চাই। প্লিজ আপনার নাম বলে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমি 24-25 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ নাফিস ইকবাল। আপনারা 5 জনই যেহেতু সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবার উদ্দেশ্যেই আমার একটা প্রশ্ন। এমন যদি দেখা যায় যে কেন্দ্রীয় সংসদে নির্বাচিত 28 জনের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন প্যানেল বা আদর্শ থেকে প্রতিনিধি দ্বারা নির্বাচিত হলেন, সেক্ষেত্রে শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক ডাকসু কি ফাংশন করতে পারবে, নাকি তাদের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাবে? নাইম, সে বিষয়ে আমি বলতে চাই যে ডাকসুটা কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক একটা দলের প্যানেল হবে না। এখানে এবারে ডাকসুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে স্বতন্ত্র অনেকেই দাঁড়িয়েছেন, কিংবা এই পর্যন্ত 9টা প্যানেল হয়েছে। একটা এমন কোনো প্যানেল নাই যেটা থেকে হচ্ছে যে সকলেই বের হয়ে আসতে পারবে, নির্বাচিত হতে পারবে। সেই জায়গা থেকে ডাকসুটা হবে স্টুডেন্টের একটা ইউনিয়ন। সেই জায়গায় দলমত নির্বিশেষে সবাইকেই স্টুডেন্টের জন্য কাজ করতে হবে, স্টুডেন্টের হয়ে কাজ করতে হবে। তো আমি সেই জায়গায় একটা ঘোষণা আমি আগেও দিয়েছি যে আমি ভিপি নির্বাচিত হতে পারলে আমি কিন্তু আমার দলীয় পদ থেকেই আমি ইস্তফা দিয়ে দিব, যেন আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েই থাকতে পারি। জি, এর পরে উত্তরটাকে দিবেন। এখানে আমরা একটু ইয়াসিনের কথাটা শুনি, তারপর আবার আসছি। 24-এর হ্যালো 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনি বলেন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, 24-এর গণ অভ্যুত্থানের পরে যেমন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছি, এটা একটা গণতান্ত্রিক সৌন্দর্য। ডাকসু ঠিকই একটা গণতান্ত্রিক সৌন্দর্য এনে যায়। আপনি জানেন, যদি 24-এ গণ অভ্যুত্থানের পিছনে তাকান, এখানে কিন্তু 19-এর ডাকসুর একটা ভালো ফলাফল আছে। কারণ 19-এর ডাকসুতে ছাত্ররা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছিল। এর আগে গণরুম গেস্টরুম নিয়ে কখনো আন্দোলন হতো না, কিন্তু 24-এর নির্বাচনের পরে গণরুম গেস্টরুমে নির্যাতন হলে ছাত্ররা গিয়ে সরাসরি রাজপথে গিয়ে আন্দোলন করতো। এর থেকে
বিভিন্ন উলহক নুরুর পর থেকে একটা দল তৈরি হচ্ছে, বিভিন্ন সংগ্রামে আমরা সামনে ছিলাম, ওই দলগুলো সামনে ছিল, যারা সরাসরি ছাত্রলীগের বাইরে গিয়ে আন্দোলন করেছে, ছাত্রলীগের বিরুদ্ধে সরাসরি চোখ রেখে কথা বলেছে। সুতরাং যদি প্রতিনিয়ত ডাকসু হয়, গণতান্ত্রিক একটা সৌন্দর্য, সহাবস্থানের ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ, এটা অটো সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। জি জান্নাতি। ভাই হচ্ছে যে কনসার্নের বিষয়টা আমি আসলে বুঝতে পারছি যে হচ্ছে যেমন আমরা গতবারে ডাকসুতে দেখছিলাম যে হচ্ছে ছাত্রলীগের সবাই নির্বাচিত হয়েছিল, শুধু ভিপি পদে একজন ছিল, সে স্বতন্ত্র নুরু ভাই। তো সেক্ষেত্রে আসলে সে চাপে পড়ে কিছুই করতে পারে নাই। আসলে আমি সেক্ষেত্রে বলতে পারবো যে ভাইকে যখন চাপ দেওয়া হয়েছিল, যেমন ডাকসু নির্বাচন করার সময় আপনারা যেভাবে ভাইকে সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার নির্যাতিত শিকার হলে কিন্তু আপনারা সাপোর্ট দেননি। তো আমি চাইবো যদি এরকম হয়েও যায় যে দল থেকে একটা নির্দিষ্ট প্যানেল থেকে নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আপনাদের অধিকার হরণ করা হচ্ছে বা আসলে যেটা আমরা চাচ্ছি যে আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারছি না, সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বলবো আপনারা আবার সোচ্চার হন এবং আপনারা আবার এটা নিয়ে কনসার্ন করেন এবং হচ্ছে আপনারা তাদের পাশে থাকেন। জি শামীম। ধন্যবাদ। এখানেই হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি। এখানেই আমি মূলত প্রপোজিশনটা দিয়েছি স্টুডেন্টস অটোনমি, মানে ছাত্ররা তাদের নিজস্ব প্রতিনিধি নির্ধারিত করবে। আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 24-এর পরে আসলে বিউটি ইন ডেমোক্রেসি ফিরে এসেছে। আমরা যতগুলো ছাত্র সংগঠনের দিকে তাকাই, তাদের প্রতি আমাদের একটাই ট্রমা আছে, সেটা আমি বললাম। তার বাইরে কিন্তু তাদের আমি খারাপ বলছি না, তারা কিন্তু বাংলাদেশের সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। কিন্তু শুধু নাগরিক দায়িত্ব পালন করলে তো হবে না, ছাত্রর দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে যেই নির্বাচিত হোক না কেন, তার এবার স্টুডেন্টের প্রতি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। আমি বলেছি প্রত্যেকটা ব্যক্তি তার নিজের যোগ্যতায় বেরিয়ে আসবে, সে যে প্যানেল থেকে হোক না কেন, সে ছাত্রদল থেকে হোক, শিবির থেকে হোক, যে জায়গা থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, সে কিন্তু নিজের দায়িত্ব পালন করতে অ্যাকাউন্টেবল থাকবে টু দ্য স্টুডেন্টস। কারণ আপনারা প্রত্যেক ব্যক্তিকে এককভাবে আলাদা আলাদা করে ভোট দিয়ে নির্বাচিত করবেন, শুধু প্যানেল থেকে নির্বাচিত করলে ইউ হ্যাভ টু সাফার। তো এইখানে যেহেতু তাদের অ্যাকাউন্টেবিলিটি আপনার কাছে, প্রত্যেকটা সম্পাদকের আলাদা দায়িত্ব রয়েছে, এবং এটা 2019-এর সাথে তুলনা করলে হবে না। তখন তো সরকার ক্ষমতায় আছে, ফ্যাসিস্ট সরকার, তারা কথাই বলতে দেয় না। একটা ভিপিকে স্পাইন ভেঙে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে, কোনো ছাত্র প্রতিবাদ করে নাই। এখন তো সেই অবস্থা নাই। এখন কোনো একটা স্টুডেন্টের গায়ে যদি আপনার প্রতিনিধির গায়ে হাত দেয়, অন্তত আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে তাকে ছেড়ে দিবে না, অন্তত ক্যাম্পাস থেকে সে পালিয়েও যেতে পারবে না। তো সেই জায়গা থেকে এবার আমরা বিশ্বাস করি যে ডেমোক্রেসির আপনারা নিয়ে আসছেন, তার ডিফেন্ডও আপনাদেরও করতে হবে। আপনারা শুধু ভোট দিয়ে যদি বাড়ি চলে যান, তাহলে ডেমোক্রেসি আগের মতোই কিছুদিন পরে আবারও ঘুমিয়ে পড়বে। সো কুম্ভকর্ণের মতো থাকলে হবে না, সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে। যাকে আপনি ভোট দিয়েছেন তার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা নাগরিক ছাত্র হিসেবে আপনার দায়িত্ব বলে আমি মনে করি। খালেদের উত্তরটা জানতে চাই। আচ্ছা, যে প্রশ্নটা উনি করেছেন যে যদি বিভিন্ন প্যানেল থেকে বা বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মতের লোকজন নির্বাচিত হয়, একসাথে কাজ করতে পারবে কিনা, দূরত্ব তৈরি হবে কিনা, আমি এই জায়গায় বলবো যে এর একটা উদাহরণ কিন্তু আমাদের নির্বাচনের আগে বর্তমানে চলছে। আপনারা দেখছেন যে এখানে সবগুলো এবার স্বতন্ত্র হোক, কোনো প্যানেল থেকে হোক, প্যানেলও স্বতন্ত্র আছে, দলীয় প্যানেল আছে, সবগুলো কিন্তু মিলেমিশে কাজ করছে। আমরা আগ থেকে সেটা প্রমাণিত হচ্ছে। এখন এখানে ব্যাপার হচ্ছে যদি আবার এক প্যানেল থেকে সব হয়, ধরেন মনে করেন যে সবাই এক প্যানেল থেকে হচ্ছে, মতাদর্শ দূরত্ব নেই, তখন কিন্তু আবার জবাবদিহিতার দূরত্ব তৈরি হবে, কে কাকে জবাবদিহিতা করবে। ফলে বৈচিত্র্য থাকা দরকার। আর ঢাকা ইউনিভার্সিটি যেহেতু একটি মাল্টি কালচারাল ইনস্টিটিউট, ফলে এখান থেকে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মতের মানুষজন থাকবে, সেটা নেতৃত্বে আসবে। সেটাকে যদি কেউ অ্যাডজাস্ট করতে না পারে, সে তো বিপি হওয়ার যোগ্য না, সে তো বিপি হবে কীভাবে? অর্থাৎ যে হবে সে কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে, সব মতকে নিয়ে সবার অধিকার নিয়ে লড়াই করতে পারে এমন কাউকেই আপনারা নির্বাচিত করবেন। আচ্ছা, আমি আগের প্রশ্নটা একটু ওই যে ভাই প্রশ্ন করেছিলেন যে প্রত্যেক বছর রেগুলার ডাকসু আসলে করা কি সম্ভব কিনা। মূলত ডাকসুটাকে আসলে ভয় পায় কারা? ডাকসুটাকে ভয় পায় স্বৈরাচারী শাসক, যারা দেশে স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা ডাকসুটাকে ভয় পায়। আরেকটা ভয় পায় প্রশাসন। আর প্রশাসন ভয় পাওয়ার আরেকটা কারণ আছে, কারণ হলো আমাদের জানেন আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা কালোর নামে শিক্ষক রাজনীতি চলে। তো তারা এই রাজনীতির মাধ্যমে তারা পরোক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা দলীয় আস্তানা তৈরি করে, আর ওই শাসকদের যে ছাত্র সংগঠন তাদেরকে তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। যার পরে বলতে গেলে তারা অন্য যদি বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে আমরা যেরকম বলতাম ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার, এখানে তারা এই নাম ধারণা করলে ঠিক একই আচরণ করে, যার কারণে তারা এই ডাকসুটা হইতে দেয় না। তো আমরা চাইব গণ অভ্যুত্থানের পরে যেহেতু একটা ভালো পরিবেশ আছে, এখানে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতির ভালো একটা ডাইমেনশন তৈরি করা। এখানে কাউকে পুনরায় স্বৈরাচার হইতে দেওয়া যাবে না, এটা আমাদের সকলের দায়িত্ব, এটা শুধু একজনের দায়িত্ব না। আমরা সবাই চাইব যে এখানে পুনরায় কেউ যদি আবার স্বৈরাচার আধিপত্যবাদ কায়েম করতে চায়, আমরা সেই 5 আগস্টের মধ্যে আবার তাদেরকে এভাবে কবর দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি 10টা সেকেন্ড একটু হ্যাঁ আগের প্রশ্নের উত্তরে একটা 10টা সেকেন্ড নেই আমি একটা মানে যৌক্তিক একটা কথা বলার জন্য। দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাংবাদিক সমিতির যিনি সভাপতি, তিনি হচ্ছে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন,
কিন্তু হচ্ছে সেখানে গঠনতন্ত্রে আছে যে যদি নির্বাচনের বাইরে কোনো কিছুতে দাঁড়াতে হয় তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির পদ ছাড়তে হবে, এ কারণে তিনি দাঁড়ান নেই। এই যে একটা জায়গা, দায়বদ্ধতার জায়গায়, আমার মনে হয় যে ডাকসুতেও এরকম একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করা উচিত। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন প্রতিনিধি, তিনি আর কোনো সংগঠনের পদধারী থাকতে পারবেন না, তার পদ থেকে পদত্যাগ করতে হবে। শামীম বলছিলেন। দারুণ একটা উত্তর দিয়েছেন ভাই, আমি তার সাথে একমত। এবং আমি এটা বলতে চাই যে আমাদের বারবার কেন আন্দোলন করতে হয়, তার কারণ হচ্ছে যে আমরা একটা আন্দোলনকে সাকসেসফুলি এন্ড পর্যন্ত থাকি না, আমরা কিন্তু আন্দোলনটা ঘরে তুলেই বাসায় যেয়ে ঘুমাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম। ফলে এবারের ডাকসুটাকে আমাদের এক্সাম্পল সেট করে যেতে হবে, অন্তত সব স্টুডেন্ট মিলে। আমরা চাইলে যদি শেখ হাসিনার পতন ঘটাতে পারি, তা আইনের কলমের সমস্ত লাইনও আমরা পরিবর্তন করতে পারি, আমরা সংবিধান পরিবর্তন করতে পারি। সো সেই জায়গা থেকে এবারের ডাকসুকে আমরা এক্সাম্পল সেট করতে পারি। প্রতি বছর ডাকসু হতে হবে, এবং আমি বারবার বলবো এমন কাউকে আপনি ভিপি সিলেক্ট করবেন যে সবাইকে নিয়ে চলতে পারবে, সব প্ল্যাটফর্মের সুযোগ দিবে। কারণ প্রত্যেক দলের আলাদা ভিপি অলরেডি হয়ে গেছে, তো যাদের ভিপি নাই তাদের কে, সো তাদেরও লাগবে, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি ছাত্র, আপনি স্টুডেন্ট ইউনিভার্সিটির, আপনার যে ভিপি নির্বাচিত হবে তার বন্ধু, তার ভাই, এই পরিচয় ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ পলিটিক্সের চেয়ে। ফলে এটা কোনো ইডিওলজিক্যাল পোস্ট না, এটি হচ্ছে পোস্ট ইডিওলজিক্যাল পোস্ট, যেখানে আসলে কোনো ইডিওলজির দ্বন্দ্ব থাকবে না। সো এটা আমি বলতে চাই যে আপনারা আমাদের সাথে কাজ করবেন, যেই জিতুক, অন্তত আমিও করব, যেই ভিপি নির্বাচিত হোক, এই কাজটা করতে যে সিনেটে এবং সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, এবং ডাকসু যেন আমাদের সংবিধানে, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, অর্ডিন্যান্স রয়েছে, সেটাতে লিপিবদ্ধ হয়। এবং আপনাদেরও থাকতে হবে, কারণ আমি বলেছি ঘুমিয়ে পড়া চলবে না। জি 10 সেকেন্ডের মধ্যে শেষ। আচ্ছা, শামীম ভাইয়ের কথাটা বলি, উনি বলছেন যে প্রত্যেকটা সংগঠন থেকে বিপি হয়ে গেছে, মানে আমি আমার সংগঠনে দাঁড়িয়েছি, মানে আমি আমার সংগঠনের ছাত্রদের বিপি, অন্যদের না। এটা তো দায়বদ্ধ জায়গা থেকে হলো না। আমরা যে আন্দোলনগুলো করেছি এটা সকল ছাত্রদের জন্য করেছি, আমরা তো শুধু আমাদের দলের জন্য কোনো আন্দোলন করি না। জীবন বাজি রেখে আমরা ভোটচোর শেখ হাসিনার ভোটচোরটাকে শুধু আমাদের অধিকারের জন্য বলি নাই, আমরা সকল ছাত্রদের জন্য করেছি। একটা কথা স্পষ্ট বলি, যারা আগে ছাত্রদের জন্য কাজ করেছে, যার কাজ দেখে আপনারা ভোট দিবেন। 24-এর পর অনেকে নতুন করে নতুন পেজ আসছে, সুতরাং এই বিবেচনা আমাদের প্যানেলের নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী প্যানেল। প্রত্যেকটা শিক্ষার্থী যাতে তাদের সচেতনতার পরিচয়, আমরা সেটার দিকে খেয়াল করব। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বলে আমরা রাজনীতিহীন বা রাজনীতি পরিচয় দেয় না, যার বাবা নেই তার বাবা 16 জন, মনে রাখবেন। অনেক ছাত্র এখানে সাধারণ শিক্ষার্থী সাজতে যাবে, তাদের দেখবেন পরিচয় আরও অনেক বেশি, অতি সাধারণ কিছু করে ফেলবে। বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি। আমাদের এই আলোচনা দর্শক চলতেই থাকবে। 9 সেপ্টেম্বরের যে ভোট, সেই ভোটের আগ পর্যন্ত, এবং আমরা স্টুডেন্টদের যে ভয়েস, সেই ভয়েস নিতেই থাকবো। দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময়ে একই জায়গায়। আগামীকাল আমাদের এই পোডিয়ামে যারা থাকবেন তারা হচ্ছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যারা লড়ছেন, তাদের মধ্যে 6 জন আগামীকাল জয়েন করবেন। ততক্ষণ পর্যন্ত যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।